হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেকেই জেএনপাস ইউজি 2025-এর এক্সাম দেবে বলে প্রিপারেশান নিচ্ছ এবং তারা অনেকে ক্লাস করছো, কেউ সেলফ স্টাডি করছো, কেউ অলরেডি আমাদের সঙ্গে ক্লাসেও জয়েন হয়েছো প্র্যাকটিসের জন্য, যাতে প্রিপারেশান ঠিক হয়। ডাউটের থাকছে কিছু চ্যাপ্টার, সেগুলো যাতে ঠিকঠাক হয়, মক টেস্ট যাতে দেওয়া যায়। এবার তার সঙ্গেই প্রিপারেশান তো নিতে হবেই অবশ্যই, যারা আমরা ডিসাইড করেছি যে হ্যাঁ আমি 2025-এর এক্সাম দেবো। কিন্তু তার সঙ্গে অনেক স্টুডেন্টসের দেখছি যে একটা কিছু ব্যাপারে একটু ডাউটস থাকছে। সেটা কি না, কারা এলিজিবেল নয়। এরকম অনেকগুলো কমেন্ট দেখছি ভিডিওতে আসছে যে ম্যাম আমি ফিজিক্সে এত নাম্বারে এইচএসে এত মার্কস পেয়েছি, আমি কি তাহলে এলিজিবল কিনা? আমার এই সাবজেক্টটা এইচএসে ছিল না, তাহলে আমি জেএনপাস ইউজির এক্সাম দিতে এলিজিবল কিনা? কি আমার এজ এই, তাহলে আমি জেএনপাস ইউজির এক্সাম দিতে পারবো কিনা? তো তার সেখান থেকে বোঝা যাচ্ছে একটা বিষয় কি, যে তোমরা অনেকেই কনফিউজড আছো যে কি ক্রাইটেরিয়া দরকার, মিনিমাম কি ক্রাইটেরিয়া দরকার যাতে আমি জেএনপাস ইউজির এক্সামটা অ্যাপিয়ার করতে পারি, ফর্ম ফিল আপটা করতে পারি। তো সেটা নিয়ে আমি আজকে বিশেষত তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তার সাথেই বলে রাখি যে জেএনপাস ইউজির 2025-এর প্রিপারেশান ক্লাস কিন্তু চলছে। যে যদি কোনো স্টুডেন্ট ভাবো যে আমি 2025-এর প্রিপারেশান কোর্স পারচেস করতে চাই, তারা কিন্তু অবশ্যই করতে পারো। অ্যাচিভার স্টাডি সেন্টার যে অ্যাপটা আছে, অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে পাবে, বা তুমি নর্মাল প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারো। অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপ ইনস্টল করলে দেখবে জেএনপাস ইউজি 2025-এর কোর্স অ্যাভেলেবেল রয়েছে, এবং সেখানে জেএনপাস ইউজির ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ, পেপার 1-এর যে অতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা ডিটেলস ডিসকাশন, ক্লাস, মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্র্যাকটিস সেট সব কিছু সেখানে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস করতে পারবে, সব টিচারের সঙ্গে তুমি ইন্টারাকশান করতে পারবে। তোমার সাবজেক্টে পার্টিকুলার কী ডাউটস আছে সেটা তুমি পার্সোনালি মিনস আমি বলতে চাইছি যে ফেস টু ফেস টিচারের সঙ্গে ডিসকাস করে নিতে পারবে যে তোমার কী প্রবলেম, কী করলে পরে তোমার সেই প্রবলেমগুলো সলভ হতে পারে। ক্লিয়ার? এবং তার সাথে জেএনপাস ইউজির যে পেপার 2 থাকে বিএইচএ, সেটারও ক্লাস কিন্তু হচ্ছে। তো সেটারও যদি কেউ চাও যে ক্লাস করতে চাই, আমরা প্রিপারেশান নিতে চাই, তারও সুযোগ রয়েছে। এরপর আমি চলে আসি তাহলে এলিজিবিলিটি, যেটা আমি বলছিলাম যে আজকে তোমাদের ডিসকাস করে দেব। অনেকের অনেক রকম এটা নিয়ে ডাউটস রয়েছে, তো চলো সেগুলো ডিসকাস করে দিই আজকে তোমাদের সঙ্গে। তো প্রথমেই আসি, আমি তোমাদেরকে বলে দিই, 1 মিনিট। হ্যাঁ, তো প্রথমে দেখো বলি, আমি একসাথে না সবগুলো এখানে লিখে নিই যাতে তোমরা পরপর আমি বলতে পারি এবং সেটাতে ধ্যান দাও আর কি। তো প্রথম আমি যদি বলি যে জেএনপাস ইউজি এক্সাম কি হয় না, জেএনপাস ইউজিতে দেখো আমরা জানি কি নার্সিংয়ের এক্সাম হয়, তাই না? নার্সিং আর প্যারামেডিকেলেই, নার্সিংয়ের এক্সাম হচ্ছে আর প্যারামেডিকেলের এক্সাম হচ্ছে। এইগুলো হচ্ছে কিসের না, প্যারামেডিকেলের মধ্যেও কিছু কোর্স, ম্যাক্সিমাম সব কোর্সই আছে হচ্ছে পেপার 1-এর মধ্যে। জেএনপাস ইউজিতে 2টো পেপারের এক্সাম হয়, পেপার 1 বলে একটাকে, পেপার 2 বলে একটাকে। তো যারা আমরা নার্সিং পড়বো বা প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স করব, তারা পেপার 1-এর এক্সামটা দেব। আর যারা বিএইচএ করবো, ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, শুধুমাত্র বিএইচএ, তারা কি করব, পেপার 2-এর এক্সামটা দেব। ঠিক হলো? তো এবার হচ্ছে কি, সেখানে তাহলে দেখো এই যে দুটো কেস দাঁড়ালো, সেখানে এজ প্রথম কি না, আমাকে কি সাবজেক্ট নিয়ে পড়তে হবে, আমার এজ লিমিট কি থাকতে হবে, এগুলো তো অনেকেই জানতে চাইছো। আমার দিদি বয়স এত, তারিখে আমি জেএনপাস ইউজির এক্সামটা অ্যাপিয়ার করতে পারবো কিনা। তো সেখানে দেখো আমি বলি যে জেএনপাস ইউজির তাহলে আপার যে এজ লিমিট আছে, ঠিক আছে, এজ লিমিট, আপার এজ লিমিটের ক্ষেত্রে নার্সিংয়ে কোনো এজ লিমিট নেই, তুমি যে কোনো বয়সে নার্সিংয়ের এক্সামের জন্য অ্যাপিয়ার করতে পারো। ক্লিয়ার? আর কিসে কোনো এজ লিমিট নেই না, এই প্যারামেডিকেলের মধ্যে তো অনেকগুলো কোর্স হয়। তো প্যারামেডিকেলের এই কোর্সগুলোর মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ধরো এই বিপিটি আমি লিখে দিচ্ছি, বিপিটি আর হচ্ছে গিয়ে বিওটি, এইগুলোতেও কি হয়েছে না, কোনো এজ লিমিট নেই। আমি এজ লিমিটের কথা বলছি, তোমরা শুনে নাও, সেরকম হতে পারলে তুমি নিজেদের মতন ক্রাইটেরিয়াগুলোকে মিলিয়ে নাও, ব্যাস এটাতেই হবে। তো তার যারা নার্সিং দিতে চাইছো, তারা যে বয়সেরই ছেলে মেয়ে হও না কেন,
তাদের কোনো এজ লিমিট নেই। দেন হচ্ছে গিয়ে বিপিটি বিওটি এগুলোতে কোনো এজ লিমিট নেই। আচ্ছা, এবার আরেকটা মানে প্যারামেডিক্যালের আন্ডারে আরেকটা হয় হচ্ছে বিভিএসও মানে অপটোমেট্রির ক্ষেত্রে। তো সেখানে কি হয়েছে, এজ লিমিট আছে 35 বছর, মানে 35 বছরের ঊর্ধ্বে যে ছেলেমেয়েরা রয়েছে তারা প্যারামেডিক্যালের এই কোর্সটা করতে পারবে না। ঠিক আছে, হয়ে গেল। এবার এটা ছাড়া আরও কিছু আছে, বিএমএলটি আমি এখানে লিখছি, বিএমএলটি, তারপরে হচ্ছে গিয়ে সিসিটি, ওটিটি, পিটি, হ্যাঁ পিএ, তারপরে হচ্ছে এমএমবি অ্যান্ড বিএইচএ। এই যে জিনিসগুলো বিএইচএ, এগুলোর এজ লিমিট হচ্ছে 40 বছর, মানে এটা 35 বছরের বেশি বয়সে কেউ দিতে পারবে না, এটা 40 বছরের বয়সের বেশি কেউ দিতে পারবে না, আরও 40 বছরের বয়সের বেশি দিতে পারবে না, এরকম একটা রয়েছে, আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি। আর একটা হচ্ছে তোমার আরআইটি, তারপর সিএসআইসি, আরটি, এগুলো 40 বছরের বেশি বয়সে তুমি দিতে পারবে না। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে এজ লিমিট। এজ লিমিট কোথায় আছে কোথায় নেই এবং এজ লিমিট যেখানে রয়েছে সেটাও কতখানি সেটা দেখো আমরা জেনে নিলাম। এর পরের কেসটাতে আসো। এর পরের কেসটা কীরকম হচ্ছে না, একাডেমিক ক্রাইটেরিয়াতে আমি আসছি, তার সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি যে কারা এক্সামটা দিতে পারবে, ছেলেরা দিতে পারবে না মেয়েরা দিতে পারবে না সবাই দিতে পারবে, এইটাও একটা ব্যাপার। তাহলে আমি এজটা বুঝলাম যে কোন এজের ছেলেমেয়েরা এক্সামগুলো দিতে পারছো আর কারা দিতে পারছো না। তো এরপর হচ্ছে ছেলেরা এক্সামটা দিতে পারবে না মেয়েরা দিতে পারবে, এই যে ব্যাপারগুলো। তো সেখানে আমি ব্যাপারটা দেখো বলি যে মেয়েরা সব এক্সামই দিতে পারবে, সে নার্সিংয়েরও এক্সাম দিতে পারবে, প্যারামেডিক্যালও দিতে পারবে, বিএইচএও দিতে পারবে, এবং একটা গার্ল স্টুডেন্ট যেরকম র্যাঙ্ক করবে সে র্যাঙ্ক যেমন এসেছে সেই অনুযায়ী কিন্তু তুমি সরকারি প্রাইভেট সব কলেজের জন্যই তুমি এলিজিবল। তোমার র্যাঙ্ক কীরকম এসেছে তার উপর ডিপেন্ড করবে তুমি কীরকম কলেজ পাচ্ছ। ক্লিয়ার? কিন্তু বয়েজদের ক্ষেত্রে বয়েজরা নার্সিংটা শুধুমাত্র প্রাইভেট কলেজে পড়তে পারবে, বয়েজরা গভর্নমেন্ট কলেজে নার্সিংয়ের এখনও সুযোগ নেই। তো তারা বাকি যে মানে ধরো এক্সামগুলো আছে মানে কোর্সগুলো আছে প্যারামেডিক্যাল, বিএইচএ, এগুলো যদি ভালো র্যাঙ্ক করো তুমি গভর্নমেন্টেও পড়তে পারবে, প্রাইভেটে পড়তে পারবে, তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে। কিন্তু কোনো গভর্নমেন্ট কলেজে ছেলেরা নার্সিং পড়তে পারবে না, মেয়েদের ক্ষেত্রে সবগুলোতে তারা এলিজিবল। ক্লিয়ার? বোঝা গেছে? এবার যদি আমি একাডেমিক ক্রাইটেরিয়াতে আসি, একাডেমিক ক্রাইটেরিয়ার ক্ষেত্রে দেখো আমি বলি, আমি বিএইচএটা বাদে বলছি, ঠিক আছে? বিএইচএ বাদে তুমি নার্সিংয়ের যতগুলো এক্সাম, নার্সিং এক্সাম এবং প্যারামেডিক্যালের যতগুলো এক্সামের কথা আমি লিখলাম, সব এক্সামের ক্ষেত্রে আমার কমন সাবজেক্ট কম্বিনেশন হচ্ছে পিসিবি, মানে আমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবার ক্ষেত্রে থাকতে হবে এক্সেপ্ট বিএইচএ আমি বললাম। হলো? তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেই হবে। তার সঙ্গে কি হচ্ছে না, ইংলিশে তোমাকে পাস করে থাকতেই হবে। দাঁড়াও, ইংলিশে পাস সবাইকে করতে হবে, এটা প্যারামেডিক্যালের জন্যও তাই। ইংলিশে তোমাকে পাস মার্কস রাখতেই হবে, এই নয় যে তুমি ইংলিশে ফেল করে গেছো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 90-র উপর নাম্বার পেয়েছো, সেরকম করলে কিন্তু চলবে না। তোমাকে বিএইচএই দাও, তুমি এটাই দাও, যেগুলোতেই না কেন তোমাকে ইংলিশ থাকতেই হবে এবং ইংলিশে পাস করে থাকতে হবে। ক্লিয়ার? আর নার্সিং এবং প্যারামেডিক্যালের এক্সাম দিচ্ছি মানে আমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে, মানে আমি আর্টসের সাবজেক্ট থেকে বা কমার্সের সাবজেক্ট পড়ে এইচএস পাস করছি বা অ্যাপিয়ারিং, তারা কিন্তু দিতে পারবো না। ক্লিয়ার হলো? এবার বিষয়টা দেখো যে মার্কস কি লাগবে না, এই যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই যে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়লে প্রত্যেকটাতে কি বলা হয়েছে দেখো, মিনিমাম এগ্রিগেট কনসিডারিং অ্যাবভ সাবজেক্টস টেকেন টুগেদার। ঠিক আছে? মানে এই যে তিনটে সাবজেক্ট আছে সেখানে এই যে বলেছে মিনিমাম এগ্রিগেট কনসিডারিং অ্যাবভ সাবজেক্টস, মানে এই যে সাবজেক্টসগুলো রয়েছে সেখানে তুমি যদি জেনারেল ক্যাটাগরির হও বা ইডাব্লিউএস হও তাহলে 45% মতন মার্কস তোমার লাগবে, 45। আর যদি সেটাই তুমি এসসি এসটি ওবিসি এরা হয়ে থাকো তো তাহলে সেটা তোমার লেগে যাচ্ছে হচ্ছে 40%, সেটা গার্ল হও বয় হও সবার ক্ষেত্রেই, কাস্টের উপর ডিপেন্ড করে। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 45% মার্কস এগ্রিগেটে লাগছে, জেনারেল কাস্টের জন্য এসসি এসটি ওবিসি হলে 40%, এর ক্ষেত্রেও তাই। হয়ে গেল? বোঝা গেল? এইবার চলে আসো যে এখানে যদি আমরা দেখি যে এটার ক্ষেত্রেও তাই,
এমবিতে হয়ে গেল। আচ্ছা, এর ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, যেটা নাকি তোমার প্যারামেডিক্যাল কোর্স, তার মধ্যে যেটা নাকি অপটোমেট্রি ছিল, মানে যেগুলো এক্সেপশন আমি তোমাদের বলে দিচ্ছি, যেটা অপটোমেট্রি ছিল মানে BVSO ছিল, সেখানে আমার PCMB লাগছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, ইংলিশ তো লাগবেই। বোঝা গেল কি বলতে চাইছি? পুরোপুরি পিওর সায়েন্স লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস আর ইংলিশ তো কম্পালসারি। সব এক্সামগুলোর জন্যই তোমাকে ইংলিশ পড়ে থাকতেই হবে এবং তাতে তোমাকে এইচএসে পাস করতে হবে। বোঝা গেছে? এবার আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি যে এইখানে এরকম কোনো ব্যাপার নেই, মানে ধরো তুমি এইচএস এক্সাম দিয়েছো, তোমার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ এই সব সাবজেক্ট ছিল, সব সাবজেক্ট মিলিয়েও কি একটা পার্সেন্টেজ দরকার যে এই পার্সেন্টেজটা এইচএসে পুরোপুরি না পেলে তুমি এই এক্সামগুলো দিতে পারবে না? না, এখানে এরকম কোনো ব্যাপার নেই। এই দুটোর ক্ষেত্রে মানে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে সেখানে কি বলা হয়েছে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্টে অ্যাটলিস্ট তোমাকে এই পার্সেন্টেজটা রাখতে হবে এবং যদি তুমি মানে ইংলিশে তোমাকে পাস করে থাকতে হবে। সেটা ছাড়া এগ্রিগেটের মার্কস তুমি টোটাল কত পাচ্ছ সেটা দেখছে না, মানে সব সাবজেক্ট মিলিয়ে কত পাচ্ছ। কিন্তু যেহেতু দেখো বিএইচে তো ওরকম কিছু ব্যাপার নেই, কারণ বিএইচে তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে যেতে পারো, তো তাই জন্য ওখানে তোমার সাবজেক্ট ওয়াইজ এখানে যেমন মার্কস বলা আছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম এত পার্সেন্ট লাগছে, বিএইচেতে তা বলা থাকছে না, কারণ যে কোনো স্ট্রিম থেকে তুমি যেতে পারো। তাই বিএইচেতে একটা এগ্রিগেট লাগছে, মানে আলটিমেটলি এইচএস পাশের পর এইচএসে তুমি টোটাল কত পার্সেন্ট পেয়েছো সেটা লাগছে বিএইচের ক্ষেত্রে, এবং সেই পার্সেন্টেজটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই, বিএইচেতে হচ্ছে লাগছে হলো 50% জেনারেলদের জন্য। ক্লিয়ার? জেনারেলদের জন্য আমার বিএইচেতে এক্সাম দেওয়ার জন্য আমাকে মিনিমাম 50% পেতে হবে যাতে আমি এক্সামটা দিতে পারি। ওবিসি এদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 45%, মানে টোটাল আমি যে যে সাবজেক্টগুলো নিয়ে এইচএস দিয়েছি সেখানে এগ্রিগেটে আমাকে 50% মার্কস রাখতেই হবে, বা এসসি এসটি ওবিসি হলে এগ্রিগেটে আমাকে 45% মার্কস রাখতে হবে। এবার একটা বিষয়ে চলে আসো, যারা নাকি নার্সিং, বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের এক্সাম দেবে তাদের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো এই তিনটে প্র্যাকটিক্যাল বেসড এক্সাম, মানে জানো তোমরা 70 প্লাস 30 100 এরমভাবে তো এক্সামটা হয় যে 70 নম্বর থিওরি থাকে আর 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকে। এইখানে তোমাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে, মানে ধরো তোমাকে এই যে তিনটে সাবজেক্ট, মানে আমি বলতে চাইছি ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাতে তোমাকে 45% পেতে হচ্ছে, তুমি তো 45% পেয়েছো, মানে হয়তো দেখা গেল যে তুমি বায়োলজিতে 80-র উপর নাম্বার পেয়েছো কিন্তু ফিজিক্সে ফেল করে গেছো, সাপোজ আমি বলছি, তো তাতে আলটিমেটলি দেখছো তোমার টোটালে 45% হয়ে যাচ্ছে। তুমি কি তাহলে এলিজিবল হবে? না, সেটা কিন্তু হবে না। তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে থিওরি, প্র্যাকটিক্যাল সব মিলিয়ে অন্তত পাস করতে হবে এবং তার সঙ্গে তোমাকে কিন্তু মানে টোটালেও 45% মার্কস রাখতে হবে এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে পাস করতে হবে। পাস নাম্বার থাকলেও এবার সেটা টোটালে যাতে 45% হয়, এরকম স্টুডেন্টসরাই কিন্তু প্যারামেডিক্যাল দিতে পারবে, বিএসসি নার্সিং দিতে পারবে। যেহেতু বিএইচে তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে দিতে পারো, তাই এগ্রিগেটের টোটাল নাম্বারটা জেনারেলের জন্য 50% লাগবে আর এসসি এসটি ওবিসির জন্য 45% হবে। তাহলে তোমার মার্কসের ক্রাইটেরিয়া বুঝতে পারলে যে সায়েন্স স্ট্রিম থেকে যেতে হবে না, আর্টস স্ট্রিম থেকে এক্সাম দিতে পারবে না, কমার্স থেকে দিতে পারবে, সেটা হলো। এজ লিমিট বুঝতে পারলে গার্লসরা এক্সাম দিতে পারবে না, বয়েজরা এক্সাম দিতে পারবে, সেটাও আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো। তো তার মানে এইগুলো হলো আমার মেন রিকোয়ারমেন্ট। আচ্ছা, আর একটা কোশ্চেন্স থাকে যে এইচএস পাশের পর দিতে পারবো না এইচএসের পাশের আগে। ব্যাপারটা হচ্ছে যারা 2025-এ, এটা 2025-এর এক্সামের প্রিপারেশনের জন্য তোমাদের বলছি, তো 2025-এ যারা এইচএস এক্সাম অ্যাপিয়ার করবে, সে সিবিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে কোনো বোর্ড থেকে হও না কেন, তারা যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসাবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। ক্লিয়ার? যারা 2025-এ এইচএস এক্সাম দেবে তারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসাবে ফর্ম ফিল আপ করতে পারবে এবং দেখবে ভর্তির আগে তুমি যখন কলেজে ভর্তি হচ্ছ, মানে নার্সিংয়ে চান্স পেয়েছো বা প্যারামেডিক্যাল বা বিএইচএতে চান্স পেয়েছো, ভর্তির আগে দেখবে তোমার অলরেডি এইচএসের পরীক্ষা হয়ে রেজাল্ট, প্রসিডিওর এগুলো সব মিটে যাচ্ছে, তো তাই তুমি কোথায় কি মার্কস পেয়েছো তখন সেগুলো পেয়ে যাবে। তো তারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসাবে ফর্ম ফিল আপ করবে। আর যারা অলরেডি পাস আউট, মানে
2024, 23, 22, 21 কোনো সালে তোমরা অলরেডি এইচএস পাস করে গেছো, তারা এইচএস পাস্ট ক্যান্ডিডেট হিসাবে ফর্ম ফিল আপ করবে। তুমি এইচএস পাস্ট ক্যান্ডিডেট বলে ক্লিক করলে সেভাবেই তোমার ফর্ম ফিল আপের অপশানসগুলো আসবে, কিসে কত মার্কস পেয়েছো সেগুলো ফিল আপ করতে দেবে। অ্যাপিয়ারিং হলে সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে না, কারণ তুমি যদি অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হও, মানে এইচএস অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসাবে ফর্মটা ফিল আপ করছো, তো তাহলে তো তোমার কাছে এইচএসের মার্কস নেই, সেটাই স্বাভাবিক। তো সেই মতন করেই ফর্মটা ফিল আপ হবে। তো দুজনেই দিতে পারবে, যারা 2025-এ এইচএস এক্সাম দেবে তারাও এই এক্সামটার জন্য অ্যাপিয়ার করতে পারো, যারা পূর্ববর্তী বছরে এক্সাম দিয়েছো অ্যাকর্ডিং টু এজ লিমিট যেগুলো তোমাদের বলে এলাম সেই অনুযায়ী তোমাদের এজটা ম্যাচ খাচ্ছে, সেই অনুযায়ী তোমরা এক্সাম দিতে পারবে। আশা করি কারা এলিজিবেল 2025-এর এক্সাম জেনপাস ইউজি দেওয়ার জন্য সেটা নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। এই এক্সাম রিলেটেড আর কোনো রকম কোনো যদি ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, সেই বিষয় নিয়ে আবার আমি তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে আসবো। এবং যদি কেউ মনে করো যে 2025-এর জেনপাস ইউজির প্রিপারেশনের জন্য আমার ক্লাস দরকার, আমি আবারও বলছি অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করতে পারো, এবং সেটার থ্রু তুমি অ্যাডমিশন নিয়ে কিন্তু এখনও যে সময় আছে খুব ভালো করে তোমার প্রিপারেশনকে বুস্ট আপ করতে পারো, যাতে তোমার 2025-এর সিলেকশন হয়ে যায়। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।